স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এসছিস? হুম, এলাম। আজ কার সাথে এসেছিস? ওর সাথে এসেছি। তোর ওটা কলেজে গেট অব্দি আসে না কেন? আমি আনি না, খানিকটা দূরে নেমে যায়। কেন? আনি না, তাই সেই লুইচ্ছা আমার বান্ধবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। রজনী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কার প্রেমে? তোর? আমার? হ্যাঁ। কি আশ্চর্য! আরে হ্যাঁ, আজ আমাকে বলেছে তোমাদের কলেজে রজনী আছে না। আমার নাম কেমনে জানে? সেটাই ভাব, আমি তো তোর নাম ওর সামনে বলিনি। ও খুঁজে খুঁজে তোর নাম বের করেছে। ধুর, তুই আমার নাম বলেছিস কখনো ভুলে? ওহো, বলিনি। দেখ, আমি তাহলে আর তোর সাথে মিশবো না। আমি চাই না আমার জন্য তুই কষ্ট পাস। প্রিয়তা রজনীর চুল টেনে ধরে বলল, আরে মাথা খারাপ তোর? আমি হলাম ওর জান। আমি জানি ও তোর প্রেমে টেমে পড়েনি, তোকে হুদাই চেতালাম। আমাকে এত বেশি ভালোবাসে রজনী। ওর ভালোবাসার আকার আকৃতি একদমই বিশাল, আকাশের চেয়েও বিশাল। মাঝে মাঝে তো আমি অবাক হই, ও আমাকে এত ভালোবাসে কেন। তোদের ভালোবাসা অনেক কিউট প্রিয়তা। মিষ্টি ভালোবাসার গল্প শুনলেও শান্তি লাগে। রজনী এবার গ্রামে গেলে কিন্তু তোদের বাড়িতে যাবে। কবে যাবি? শীঘ্রই যাব, বাট তার আগে রেডি থাকবেন আপনি ম্যাডাম। 1 সপ্তাহ পর আমার জন্মদিন। আচ্ছা, আসবো। 3 দিন থাকতে হবে কিন্তু। আম্মু রাজি হবে না। তাহলে আমার বাবাকে বলবো তোমার বাবাকে বলতে। আচ্ছা। আচ্ছা, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? প্রিয়তা, আমার খুব বিপদ রে। কি? একটা ছেলে আমার পিছু নিয়েছে, আমার নিয়ে খারাপ কথা বলা বলি করে। আমাকে ওরা বিছানায় নিতে চায়। বলিস কি? এই শহরে এত বড় গুন্ডা নেই যে আমার ভাইয়ার সামনে এসে দাঁড়াতে সাহস পাবে। তুই শুধু নাম বল, সে কে। আমি ভাইয়াকে বলবো, ভাইয়া একদম আলুর ভর্তা বানিয়ে দিবে। সেও অনেক ভয়ানক, মানুষ ভয় পায় প্রচুর। আরে তুই তাহলে জানিস না, এইসব মস্তান আমার ভাইয়ার কাছে কিছুই না। আমার ভাইয়ার নামই যথেষ্ট এদের জন্য। আমাকে একটু তোর ভাইয়ার সাথে কথা বলিয়ে দিবি? আমি সরাসরি শেয়ার করতে চাই। হ্যাঁ, জন্মদিনে আয়, ভাইয়া থাকবে, সবটা বলিস। ওকে। কলেজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে রজনী। তার সামনেই ভয়ানক রকমের অনেকগুলো মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। রজনীর দেখতে ইচ্ছা করলো কে কাকে মারছে। রজনীর কানের পাশ থেকে মানুষের কথা ভেসে আসছে। এমন মানুষের হাতে পড়েছে আজ জান বের করে ফেলবে। বহুদিন ভাইকে এত চেতে দেখিনি। রজনী ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখলো একটা ছেলেকে প্রান্তিক মারছে। প্রান্তিকের পরনে সাদা শার্ট, ব্লু জিন্স, শার্টের হাতা কোটানো। তার সামনে থাকা ছেলেটার কলার চেপে ধরে শুধু ঘুষি দিয়ে যাচ্ছে। প্রান্তিকের রক্তবর্ণ চোখ দেখে ভয় পেয়ে গেল রজনী। চোখ মুখ দিয়ে ঝাঁঝালো আগুন ঝরছে। ছেলেটার চোখ মুখ রক্তাক্ত হয়ে গিয়েছে, নাক দিয়ে রক্ত ঝরছে। রজনী অবাক হয়ে দেখছে, চারিদিকে কেউই আটকাচ্ছে না, কেউ কিছু বলছে না। মানুষ শুধু বলছে ঠিকই আছে। রজনীর ধারণা মানুষ প্রান্তিককে ভয় পায়, সেই ভয়ে কেউ এগোচ্ছে না। একটা মানুষ কতটা নিষ্ঠুর আর পাষাণ হলে মানুষকে এইভাবে মারতে পারে? একটু হাত কাঁপছে না? রজনী প্রান্তিকের অন্যরকম ভয়াবহ রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠল। অধৈর্যের মৃদু কম্পন শুরু হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে, বুক ধুকপুক করছে। সে রক্তে পারে না, এখনই যেন মাথা ঘুরে পড়ে যাবে। প্রান্তিক যে ছেলেটাকে মারছিল তাকে এবার রোডে ফেলে দিল, পেটের ওপর পা তুলে আঘাত করছে। ছেলেটা ছটফট করছে। এহেন দৃশ্যে রজনীর হৃদয় আহত হচ্ছে। এবার প্রান্তিক পেছন থেকে পিস্তল বের করে তাক করলো। রাগে কাঁপতে কাঁপতে বলল, চা, তুই যে অন্যায় করেছিস আমি ওই দিনই পুঁতা ফেলতে পারতাম না। আমি চাইছিলাম জনসম্মুখে তোর জান নেব, যাতে তার 5 জনের শিক্ষা হয়। প্রান্তিক এবার ছেলেটার গলায় পা রাখলো। জুতার আঘাতে ছেলেটার জান এমনি বের হয়ে যাওয়ার মতো। রজনী এবার সহ্য করতে পারল না, জোরে চিৎকার দিয়ে বলে উঠল, ওনাকে ছেড়ে দিন, মরে যাবে, মারবেন না। ভয় কেমন গুটিসুটি মেরে গিয়েছে রজনী। প্রান্তিকের কর্ণকুহরে রজনীর কণ্ঠস্বর পৌঁছাতেই প্রান্তিক গলা থেকে পা তুলে ফেলল। ভয় কাঁপতে থাকা রজনীকে দেখে পেছনে পিস্তল গুজে নিল প্রান্তিক। দ্রুত রজনীর কাছে গিয়ে ওকে ধরল। রজনী তখনও অস্বাভাবিকভাবে কাঁপছে। প্রান্তিক অস্থির হয়ে বলল, রজনীগন্ধা, কি হচ্ছে তোমার? মারবেন না প্লিজ। এটুকু বলেই সেন্সলেস হয়ে গেল, ঢলে পড়ল প্রান্তিকের ওপর। প্রান্তিকের বুকে রজনীর মাথা রাখা। প্রান্তিক অগ্নিঝরা চোখে বলল,
তোকে জবাই দিতে মন চাইতেছে আমার, কিন্তু আমি মানুষ খুন করি না। তোর জন্য অ্যাগেইন ভুল বুঝলাম আমাকে। তুই দুইটা অন্যায় করছিস, দুইটা মহা অপরাধ। রজনীকে দেখে অশালীন কথা বলছিস। তুই অশালীন কথা কইছিস যা সোজা এসে আমার এই কলজায় লাগছে, আমার এইখানটায় লাগছে। সেই অপরাধে তোরে মারতাছিলাম, তোরে মারতে দেখা রজনী ভয় পাইছে আর আমারে খারাপ ভাবছে। দুইটাই তোর বড় অপরাধ। ভাই, ভাবিলে হসপিটাল নিয়ে যান, আমি এর পুলিশের হাতে নিয়ে আসতেছি। প্রান্তিক রজনীকে পাজা কোলে তুলল। মানুষ কিছুটা আন্দাজ করতে পেরেছে। মানুষের চোখে মুখে কৌতূহল দেখে প্রান্তিক বলল, আমি যে মেয়েকে বিয়ে করতে চলেছি এই সেই মেয়ে। সো এর দিকে কেউ কোনোভাবে বাজে দৃষ্টিতে তাকালে বা বাজে ইঙ্গিত করলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রান্তিক কথাটি বলেই রজনীকে কোলে তুলে নিয়ে হসপিটালে পৌঁছালো। আমি কি মরে গিয়েছি নাকি বেঁচে আছি? এই মুহূর্তে কি আমি কবরের মাঝে আছি? চারদিকে এত অন্ধকার কেন? গায়ের উপর সাদা কাপড় কেন? ও কি আমায় মেরে ফেলবে? কেউ বাঁচাও আমায়। চোখ বন্ধ করে অচেতন অবস্থায় বিড়বিড় করে যাচ্ছে রজনী। ডাক্তার অনিমেষ সাহা 20 মিনিট ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রজনীর জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু জ্ঞান ফিরছে না। পাশে প্রান্তিক দাঁড়িয়ে আছে, ভীষণ অস্থির দেখাচ্ছে তাকে। অস্থিরতায় ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে রেখেছে। জ্ঞান ফিরছে না দেখে চট করে বাইরে গেল প্রান্তিক। খুব বেশি টেনশন হচ্ছে তার। বেশি টেনশন হলেই স্মোক করা লাগে। প্রান্তিক বাইরে গিয়ে সিগারেট ধরালো। 3-4 টান দিয়ে সিগারেট ফেলে জুতার নিচে আগুনে পিষে 2 মিনিটের মাঝে ফিরে এলো। সিগারেটও তাকে টানতে পারছে না। রজনীর মুখের দিকে প্রান্তিক তাকিয়ে মনে মনে বলল, তুমি আমি কিসের নেশায় জড়ালে রজনীগন্ধা? ধোয়ার নেশা আমার কেউ ছাড়াতে পারেনি। আজ তোমার নেশা আমাকে ধোয়ার থেকে চুম্বকের ন্যায় তোমার কাছে টেনে এনেছে। অনিমেষ সাহাকে একটু ব্যস্ত দেখাচ্ছে। বারবার ফোন আসছে আর হাত ঘড়ি দেখছেন। ডাক্তার অনিমেষ সাহার সাথে 2জন নার্সও দাঁড়িয়ে আছে। ডাক্তার অনিমেষ সাহা নার্সদের বললেন, তোমরা খেয়াল রেখো, আমি রাউন্ড দিয়ে আসছি, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে। বলেই ডাক্তার অনিমেষ সাহা ইমার্জেন্সি ওয়ার্ড ত্যাগ করার জন্য উঠলেন। আচমকা ডাক্তার অনিমেষ সাহার সামনে ক্রোধান্বিত চোখে চোয়াল শক্ত করে দাঁড়ালো প্রান্তিক। থুতনিতে হালকা ক্ষত, এখনও রক্ত লেগে আছে। থুতনি বেয়ে গলা বরাবর সাদা শার্ট ভিজেছে রক্তে। আচমকা এমন ভয়ানক চেহারার একটা ছেলেকে সামনে দাঁড়াতে দেখে ডাক্তার অনিমেষ সাহা ভয় পেয়ে গেলেন। অনিমেষ সাহা হসপিটালে নতুন, তাই প্রান্তিককে চেনেন না, তবে বুঝতে পারলেন সাধারণ কেউ নয়। নিজেকে সামনে নিয়ে বললেন, এ কি, আপনার থুতনি কাটলো কিভাবে? নার্স, এনাকে ড্রেসিং করে দিন। প্রান্তিক থমথমে গম্ভীর রাগান্বিত মোডে দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি ডাক্তার অনিমেষ সাহাকে ভস্য করে দেবে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে কঠিন মেজাজে বলল, আপনি কোথায় যাচ্ছেন ডাক্তার? আমার রাউন্ড আছে। এখানে একটা মেয়ে অচেতন হয়ে পড়ে আছে আর আপনি রাউন্ডে যাচ্ছেন? দেখুন, আপনি শান্ত হন, আপনার ওয়াইফ এখনই সুস্থ হয়ে যাবে। আমি সব রকমভাবে চেক করেছি, কোনো প্রবলেম নেই। ওয়াইফ কথাটা শুনেই প্রান্তিক রজনীর মুখশ্রীতে দৃষ্টি দিল। লিপ লাইনার দিয়ে আঁকানো ঠোঁট দুটো যেন কৃত্রিম সাজে আরও বিশ্রী করে ফেলেছে রজনী। কি দরকার এসব লিপ লাইনার দিয়ে আঁকানো বা গাঢ় লিপস্টিক পরার? তার ঠোঁট দুটো তো এমনিতেই সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। ঠোঁট থেকে চোখ সরিয়ে রজনীর চোখের দিকে তাকালো। এই হরিণী চোখ দুটো কত সুন্দর। রজনীর মুখশ্রী থেকে দৃষ্টি সরিয়ে প্রান্তিক বলল, প্রবলেম নেই, তাহলে এখনো চোখ খুলছে না কেন? হ্যাঁ বলেন, কিসের ডাক্তার আপনি? একটা মেয়ের চোখ খোলাতে পারছেন না? খুলবে। খুলবে আর খুলেছে, এর মাঝে বহুত তফাৎ। একটু শান্ত হন, আমি রাউন্ড থেকে এসেই আবার দেখছি। রাউন্ড ফাউন্ড সব বাদ। ও সুস্থ না হলে আপনি জাস্ট এইখান থেকে কোথাও নড়তে পারবেন না, কোনো রাউন্ড হবে না। মিস্টার প্রান্তিক, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শান্ত হন আপনি, আপনার নিজেরও ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার চোট লেগেছে। এসব সামান্য চোটের প্রান্তিকের কিচ্ছু হয় না। আমার যা হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝবেন না ডাক্তার। ওর অচেতনতা আমাকে ক্ষত বিক্ষত করে তুলছে। আপনি আমার শরীরের সামান্য ক্ষত দেখতে পাচ্ছেন, আর ভেতরের এইখানটার ক্ষতটা দেখতে পাচ্ছেন না। আপনাকে তো বলেছিলাম আমরা ভিন্নভাবে ট্রাই করি, বাট আপনি বললেন ও ব্যথা পাবে। ওর চোখের শিরা চেপে ধরলে তো ব্যথা পাবেই। ও ব্যথা পাবে না, এটা আমাদের ট্রিটমেন্টেরই একটা অংশ। ওকে, বাট ও যেন ব্যথা না পায়। ওকে, আমরা চেষ্টা করছি।
নার্স দেখো। একদম সাবধানে, একটুও যাতে কিচ্ছু না হয়। নার্স রজনীর ভ্রুর নিচে চোখের ওপরে শিরা চেপে ধরল। সাথে সাথে রজনী চিৎকার দিয়ে উঠল। নার্সের হাতে ছিল বড় নখ, নখের আঁচড়ে চোখের ওপরে খানিকটা কেটে গেল। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়ল। ডাক্তার অনিমেষ সাহা বললেন, ও শিট, এটা কি করলে? প্রান্তিকের সমস্ত শরীর রাগে দাউ দাউ করে জ্বলে উঠল। ডাক্তার অনিমেষ সাহা রজনীর চোখের ওপর আঙুল দিয়ে চেপে ধরে বললেন, কুইকলি তুলা এগিয়ে দাও। ডাক্তার অনিমেষ এবং নার্স প্রান্তিকের অগ্নিমূর্তির ন্যায় চেহারা দেখে ভয় কেঁপে উঠলেন। প্রান্তিক গর্জে উঠে বলল, এটা এটা আপনি কি করলেন? হ্যাঁ, বলি নার্সের হাতের অতিরিক্ত নখ ভেঙে দিল। রাগে কাঁপতে কাঁপতে বলল, চাঁদে কলঙ্ক লেপে দিলেন আপনি। আমার চাঁদে কোনো দাগ নেই, কোনো কলঙ্ক নেই। আপনি সেই সর্বনাশটা করলেন। একদমই ছাড়বো না আপনাকে। অসাবধানতাবশত লেগে গিয়েছে। অসাবধান হতে কে বলছে আপনাকে? হ্যাঁ, আর হাতে নখ রেখেছেন কেন? নখ রেখে বলছেন অসাবধানতা বশত লেগেছে। এখানে কি মডেলিং করতে আসছেন আপনি? মিস্টার প্রান্তিক, আপনার ওয়াইফের জ্ঞান ফিরে এসেছে। সাথে সাথে রজনী চোখ মেলে তাকালো। সে কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা হসপিটাল। ডাক্তার আবারও বললেন, মিস্টার প্রান্তিক, দেখেছেন কেমন হাইপার হয়ে গিয়েছিলেন আপনি আপনার ওয়াইফের জন্য? নিন এবার তার পাশে আসুন, এসে বসুন। প্রান্তিকের সেই রাগান্বিত চেহারা সাথে সাথে শান্তশিষ্ট হয়ে গেল। সেই ভয়ানক চেহারা আর নেই। শান্ত চোখে রজনীর দিকে তাকালো। রজনীও প্রান্তিকের দিকে তাকালো। ব্লু জিন্স, গায়ে সাদা শার্ট, হাতে ঘড়ি, থুতনিতে কাটা দাগ। এই ভয়ানক ৯২ ন্যায় লম্বা ফর্সা ছেলেটাকে ডাক্তার তার স্বামী বলে আখ্যায়িত করছে কেন? এই খারাপ মানুষটা তার স্বামী হতে যাবে কেন? এই মানুষটাকে রজনী প্রচণ্ড ভয় পায়, কারণ তার জীবনে এর আগে এত ভয়ঙ্কর মানুষ আর দেখেনি। প্রান্তিক রজনীর মাথায় হাত রেখে বলল, কেমন লাগছে তোমার? ভয়ে রজনীর ঠোঁট কাঁপছে। এখনই কেঁদে দেবে দেবে ভাব। প্রান্তিক বুঝতে পারল রজনী ভয় পাচ্ছে। প্রান্তিক স্বাভাবিক স্বরে বলল, এখন কেমন লাগছে? আমাকে এইখানে নিয়ে এসেছেন কেন? আমি এইখানে কেন? প্রান্তিক রজনীর কাছে গিয়ে ফিসফিস করে বলল, সেদিনের মতো আজ আমার বুকে এসে পড়েছিল। উফ, একদম হার্ট ফেল হয়ে যাচ্ছিল আমার রজনীগন্ধা। রজনী রাগী চোখে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক এটাই চাইছিল। রেগে গেলেই ভয় কেটে যাবে, রাগী চোখে তাকালে ভয় উধাও হয়ে যাবে রজনীর। রজনীর এই রাগী চোখের চাহনিতে প্রান্তিক আরও বেশি মুগ্ধ হলো। মুগ্ধতার পরিমাণ বাড়তেই বলল, আমার না তোমাকে ভীষণ আদর করতে ইচ্ছা করে। একটা নেশা কাজ করে আমার। তোমার ওকে তাই ইচ্ছা করে রজনীগন্ধা। আমার বুকে এসে বারবার পড়ছো। আমি বাড়ি যেতে চাই। এখন নয়, অতিরিক্ত শরীর দুর্বল তোমার। 2 ঘন্টা না গেলে যাওয়া যাবে না। 2 ঘন্টা কি করব আমি? আমার বাবা চিন্তা করবেন। শ্বশুরকে জানিয়ে দিয়েছি তার মেয়ে তার জামাইয়ের কাছে আছে। মানে? মানে কি আবার? শ্বশুর বুঝে নিয়েছে বাকিটা। বাকিটা মানে? তার মেয়ে আর জামাই একটু বিশেষ সময় কাটাচ্ছে। জাস্ট আ প্রাইভেসি। আপনি আমার বাবাকে এইসব বলেছেন? বলিনি, তবে এখনই যেতে চাইলে বলবো। একজনকে দিয়ে খবর পাঠিয়েছি তুমি একটু কেনাকাটা করছো। খবরটা তোমার হয়েই দিয়েছে সে। অদ্ভুত। নার্স কেবিন রেডি করে দিল। রজনী, প্রান্তিক আর শ্রাবণ কেবিনে বসে আছে। কিছুক্ষণ পর প্রান্তিক একটু বাইরে গেল। শ্রাবণ রজনীর দিকে তাকিয়ে বলল, ভাই, আপনি ভাইকে ভুল বুঝছেন। ভাই কিন্তু অনেক ভালো মানুষ। প্রান্তিক নেই, এই সুযোগে রজনীর একটু সাহস হলো কথা বলার। রজনী ফুঁসে উঠে বলল, এই চামচা, আপনি এত চামচামি করেন কেন? কি? আমাকে চামচা বলবেন কিভাবে? এই, আমি আপনার কোন জন্মের ভাবি? খবরদার ভাবি ডাকবেন না একদম। ভাবিকে কি রাখবো? কিছুই না। গুন্ডা বদমাইশের মুখে কিছুই শুনতে চাই না আমি। দেবরকে এগুলো কি রাখেন ভাবি? উফ, আবার ভাবি? আমি মরে গেলেও আপনার ভাইকে বিয়ে করব না। আমার একজন পরিচিত আছে, আপনার ভাইকে টাইট দিয়ে ছাড়বে। এমন শিক্ষা দিব না। এরই মাঝে প্রান্তিক রুমে প্রবেশ করে বলল, মরে গিয়ে বিয়ে করে ভূত পেতনি হয়ে সংসার করলেও আমার সাথেই তোমার সংসার করা লাগবে, বুঝছো? প্রান্তিককে রজনী ভীষণ ভয় পায়, তাই প্রান্তিকের সামনে কিছুই বলতে পারে না। কোনো কথা না বলে চুপ করে রইল। প্রান্তিক রজনীর পাশে বসে বলল, নিজের বরকে কাকে দিয়ে টাইট দেওয়াতে চাও? পৃথিবীর কারো সেই সক্ষমতা নাই। চাইলে তুমি টাইট দিতে পারো।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রজনী কোনো উত্তর দিল না। প্রান্তিক বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। কয়েক প্রকার খাবার, গরু, খাসি, মুরগি, এই 3 প্রকার মাংস, কয়েক প্রকার মাছ, ড্রিঙ্কস, দুধি সব নিয়ে এসেছে। রজনীর সামনে সব খাবার তুলে খেতে বলল। শ্রাবণও খাওয়া শুরু করলো। রজনীকে চুপচাপ থাকতে দেখে প্রান্তিক বলল, খাবে নাকি খাইয়ে দিতে হবে? খাবো না আমি। বুঝছি, আমার হাতে খাওয়ার বাহানা তো। বাধ্য হয়ে রজনী এক টুকরো মুরগির মাংস নিয়ে ভাত খাওয়া শুরু করলো। এরই মাঝে শ্রাবণের ফোন বেজে উঠল। শ্রাবণ বাম হাত দিয়ে ফোন রিসিভ করে কাঁধের ওপর ফোন রেখে কান চেপে কথা বলছে। সাথে সাথে ফোনটা লাউডস্পিকার হয়ে গেল। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল, আচ্ছা দেবরজি, তোমার ভাই কোথায়? শ্রাবণ প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিকও তাকালো। শ্রাবণ বলল, কে আপনি আন্টি? আন্টি? বিয়াদব একটা। প্রান্তিক কোথায়? ভাই বিজি আছে। কে আপনি? কিছু বলবেন? ওই, আমি যারা। প্রান্তিক ফোন তুলছে না কেন? কাল আমাদের রিসর্টে দেখা করার কথা, 1 মাস আগে ডেট ফিক্সড করা, এখন সে ফোন তুলছে না। আপনি রং নম্বর ফোন দিয়েছেন খালা। বলেই শ্রাবণ ফোনটা কেটে দিল। রজনী খুব বাজেভাবে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, আপনার ঠিক কয়টা প্রেমিকা? কেউ কামিনী ফুলের সুবাস, কারোর সাথে রিসোর্টে যাচ্ছি। প্রান্তিক বিরক্ত চোখে মুখে বলল, শিট শ্রাবণ। চিনি না ভাই। তোর ভাবি আমাকে এবার আরো ক্যারেক্টারলেস ভাববে। রজনী খাবারে পানি ঢেলে দিল। হঠাৎ কি কোন কারণে রাগ হলো? রাগের কারণ কি নিজেও বুঝলো। কেন রাগ করলো? মানুষ নিজের অজান্তেই ঘৃণাভরা মানুষের মোহে আকৃষ্ট হয়ে পড়ে নিজেই বুঝতে পারে। রজনীরও কি তেমনই হলো? এই মুহূর্তে উত্তরটা ঘোলাটে। হসপিটালের বেড থেকে এক ঝটকায় ফ্লোরে পা রাখল রজনী। তার উদ্দেশ্য এই মুহূর্তে জায়গা ত্যাগ করে বাড়ি ফেরা। কিছু একটা নিয়ে সে বিরক্ত, ভীষণ বিরক্ত। তার মন তাকে যে সিগন্যাল দিচ্ছে সেটা মেনে নিতে চাইছে না। প্রান্তিকের জীবনে এত মেয়ের আনাগোনা, অজানা এক কারণে রজনীর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এটা। মনের সাথে মস্তিষ্কের যুদ্ধ চালিয়ে প্রমাণ করতে চাইছে না যে তার কিছু যায় আসে না, কিন্তু মন বড্ড খারাপ জিনিস, বড্ড বেপরোয়া। সে কি কারো কথা শুনেছে কখনো? মন এমন একটা জিনিস যা কখনো শান্ত নদীর মতো বয়ে যায়, কখনো সমুদ্র ওঠা ঝড়ের মতো তুফান সৃষ্টি করে। এর নিয়ন্ত্রণ ক্ষমতা কারো হাতেই নেই। প্রান্তিকের অভিজ্ঞ আখিজোড়া বুঝতে সক্ষম হলো রজনী তার প্রতি বিরক্ত। বিরক্তির কারণও আজ করতে পারল। এই রাগ মান অভিমানের পালা খানিকটা গাঢ় করে দুজনকে সুযোগ দিতে শ্রাবণ বাইরে চলে গেল। রজনী সোজা দরজার দিকে হাঁটা দিল। প্রান্তিক রজনীর সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। প্যান্টের পকেটে হাত গুছল। প্রান্তিকের সমগ্র মুখাবয়বে বেশ থমথমে একটা ভাব। সাথে সাথে এক হাত প্যান্টের পকেট থেকে বের করলো। দাড়িতে হাত বুলাতে বুলাতে স্থির দৃষ্টিতে নিক্ষেপ করলো রজনীর পাতলা ঠোঁট জোড়ার দিকে। রজনী বিরক্ত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন, আমি বাড়ি যাব। আমাকে উপেক্ষা করে যাওয়ার ক্ষমতাকে তাহলে আমার রজনীগন্ধা হারিয়ে ফেললো। আপনাকে উপেক্ষা করে যাওয়ার ক্ষমতা আমার আছে, ভদ্রতার খাতিরে ধাক্কা দিইনি তাই। একটু অভদ্র হয়েই না হয় আমায় ধাক্কা দাও। রজনী অতিরিক্ত বিরক্ত হয়ে প্রান্তিককে ধাক্কা মারল। প্রান্তিক এক চুলো নড়ল না, বরং মৃদু হেসে বলল, এমন সুঠাম দেহের পুরুষকে কি পুচকি এক মেয়ে ধাক্কা দিয়ে ফেলতে পারে? আমি যা চাচ্ছিলাম তুমি আমার স্পর্শ করো রজনীগন্ধা। তোমার স্পর্শতে যেন চাঁদ সূর্যের গ্রহণের মতো এক ভয়ানক উলট পালট প্রলয় ঘটল ভিতরে আমার। আপনি এইসব বলে কি প্রমাণ করতে চাইছেন? আপনি অনেক ভালো মানুষ। আপনি একজন চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ। সামনে থেকে সরুন বলছি। মেয়েদের গালি এত কিউট হয় আগে তো জানতাম না। রজনী বিরক্ত হয়ে আবারও বলল, আপনি না সরলে কিন্তু আমি চিৎকার করব। তুমি পারলে অন্য গালিগুলো ট্রাই করো, আমি শুনতে চাই। আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। চিৎকার করে কোনো লাভ নেই বোকাফু। চিৎকার করলে যে কিছুই হবে না। এতদিনে কি প্রান্তিক চৌধুরীকেই চিনলে? তাহলে যেতে দিবেন না আমায়? এইভাবে তাড়াহুড়ো করতে গেলে তুমি পড়ে যেতে পারো। আমার পড়া নিয়ে আপনার ভাবতে হবে না। বউ আমার ভাববে কি, পাড়ার জ্যাঠামশাই? বউ? ইয়েস ডার্লিং, ইউ আর মাই 7 জন্মের বউ।
এই জন্ম, পরের জন্ম, আগের জন্ম, যত জন্ম তোমার মনে হবে সব জন্মের বউ তুমি আমার। আমার ইহকালের, পরকালের সব সময়ের বউ তুমি আমার। আপনি ভাবলেন কি করে আপনার মতো একাধিক নারীতে আসক্ত ছেলের বউ হব আমি? যে পর নারীতে আসক্ত আমি তার বউ হব, ভাবলেন কি করে আপনি? আমি যদি পরনারীতে আসক্ত না হই তাহলে তুমি আমার হবে, তাই তো রজনীগন্ধা? রজনী চুপ হয়ে আছে। তার এই মুহূর্তে কি বলা উচিত সেটা কিছুতেই বোধগম্য হচ্ছে না। প্রান্তিক রজনীর গালে আলতো স্পর্শে হাত রেখে বলল, আমি পরনারীতে আসক্ত না হলে পরজন্মেও তুমি আমার হবে রজনীগন্ধা। আমি কোনো জন্মেই কোনো চরিত্রহীন গুন্ডা বদমাশ মেয়েদের বিছানায় নেওয়া ছেলের বউ হব না। আপনি কি চান? হ্যাঁ, আগে নিজে ভোগ করবেন আমাকে, তারপর আপনার ওই চেলাপেলাদের বিছানায় পাঠাবেন আমায়? এটাই তো আপনার উদ্দেশ্য, তাই না? তাহলে এত নাটক অভিনয় কেন? শুদ্ধ একজন প্রেমিক সাজার ভান কেন করছেন আপনি? যা করতে চান করুন না, এখনই করুন। এখন করবেন না নাকি আগে ওদের পাঠাবেন? প্রান্তিকের সমস্ত শরীর জ্বলন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। তীব্র ক্রোধে চোখ দুটো লাল বর্ণ ধারণ করল। কপালের দুপাশে শিরা ভেসে উঠল। রাগে কাঁপতে কাঁপতে রজনীর দুই বাহু শক্তভাবে চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরল। ভয়ানকভাবে কাঁপছে প্রান্তিক। রাগ হলে প্রান্তিক সাইকোটাইপ হয়ে যায়। মাথায় কাজ করে না তখন। রজনী ব্যথায় কুকিয়ে উঠল। প্রান্তিকের ভয়ানক রূপ দেখে আতঙ্কে কেঁদে দিল। প্রান্তিক ক্রোধান্বিত কণ্ঠে বলল, তুমি আমাকে যা খুশি বলতে পারো, বাট আমার রজনীগন্ধাকে নিয়ে এত নোংরা কথা। তুমি আমাকে যা খুশি বলতে পারো, বাট আমার রজনীকে নিয়ে এত নোংরা কথা কিভাবে মুখে আনলে? আমি নিজে ভয়ে কোনোদিন স্পর্শ করবো না, কারণ এই ফুল আর ফুলের সুবাস আমার বেঁচে থাকার কারণ। আর সেখানে তুমি এত নোংরাভাবে নিজেকে বিলিয়ে দিতে চাইছো। এমন কিছু করো যদি তোমাকেও খুন করবো, সবাইকে খুন করবো, আর তোমাকে স্পর্শ করা মানুষকেও খুন করব। এই শহরের লাশেরও বন্যা বয়ে যাবে, রজনীগন্ধার লাশ পড়বে, লাশ। বলি প্রান্তিক নিজের হাত দিয়ে ওয়ালে খুব জোরে ঘুষি দিল। ওয়ালে থাকা পেরেক বিঁধে গেল প্রান্তিকের হাতে। রজনী একবার সেদিকে তাকিয়ে জোরে কেঁদে দিল ভয়ে। রক্ত গড়িয়ে যাচ্ছে হাত দিয়ে। রজনী ভয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনার হাত কেটে গেছে। তো কি যায় আসে তোমার? আমার হাত কাটুক বা যা খুশি হোক, তোমাকে তো আমার শারীরিক আঘাতের কোনো কেয়ার করতে বলি নাই। তোমাকে আমার মনের আঘাতের খোঁজ নিতে বলছি। এই আঘাত তো সেরে যাবে, বাট যে আঘাত তুমি আমার মনে দিয়েছ, এটা কিভাবে সারবে বলো? প্রান্তিক রজনীকে ছেড়ে দিয়ে ক্রোধান্বিত অবস্থায় শ্রাবণকে ডাকে বলল, শ্রাবণ, ওকে পৌঁছে দিয়ে আয়। শ্রাবণ রুমে ঢুকে বুঝতে পারল কিছু একটা হয়েছে। ভয়ানক খারাপ কিছু একটা ঘটেছে। রজনীকে এগিয়ে দেওয়ার সময় শ্রাবণ বলল, ভাবি, আমি জানি না আপনি কি ভাবছেন বা ভেতরে কি ঘটেছে, তবে একটা কথা নিশ্চিত হতে পারেন, ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসে। এর আগে ভাইকে কোনো মেয়ে নিয়ে এত সিরিয়াস হতে দেখিনি। আজ যে ছেলেটা মারছিল না, এই ছেলেটাকে কেন মারছিল জানেন? কেন? আগের দিন আপনাকে খারাপ কথা বলে ছেলেগুলোর মাঝে এই ছেলেটাও ছিল। আমি সেদিন সব শুনছিলাম। আপনাকে কত খারাপ কথা বলছিল ওরা। আপনাকে খারাপ কথা বলা মানে ভাইয়ের ঘুম হারাম করা। রজনী ভীষণ অবাক হলো। এই ছেলেগুলোকে প্রান্তিক কেন মারতে যাবে? ছেলেগুলো তো তারই দলের লোক। আচ্ছা, ছেলেগুলো আপনাদের দলের না? আরে ভাবি, কি বলেন এগুলো? এসব চরিত্রহীন পোলাপান আমাদের দলের কেমনে হবে? আমরা তো রাজনীতি করি এদের টাইট দেওয়ার জন্য। রজনী কোনো উত্তর দিল না। শ্রাবণ আবারও বলল, আপনি জানেন, এরা আপনাকে খারাপ কথা বলেছে বলে ভাই আপনার সেফটির জন্য আপনাকে পাহারা দিতে বলেছে, আমাদের বোনাস বাড়িয়ে দিয়েছে। রজনী বাড়িতে ফিরে বিছানায় শুয়ে রইল। মুখটা মলিন। শ্রাবণের কথাগুলো তার কানে বাজছে। ছেলেগুলো তার দলের না হলে কার দলের? তাহলে কি অকারণে প্রান্তিককে ভুল বুঝেছে? প্রান্তিকের জন্য কোনো কারণে খারাপ লাগছে তার। ভাবতে ভাবতে দু চোখ বুজে গেল রজনীর। গভীর রাত। নিস্তব্ধ ঘুমন্ত শহরে জেগে আছে প্রান্তিক চৌধুরী। খালি গায়ে 3/4 প্যান্ট পরে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। দু চোখের পাতায় ঘুম নেই তার। ভেতরটা অস্থিরতায় জ্বলে পড়ে আঙ্গার হয়ে যাচ্ছে। ইস, কি ভয়ঙ্কর যন্ত্রণা! প্রেয়সীর অবহেলা বুঝি এত পীড়াদায়ক আগে জানা ছিল না তার।
প্রেয়সীর ঘৃণাভরা দৃষ্টি তার ভেতর চৈত্যর খরার মতো হৃদয় সমস্ত উল্লাস শুকিয়ে ফেলেছে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা কখন যে অসাবধানতাবশত জন্য পায়ের ওপর পড়ল খেয়াল করতে পারেনি। ধপধপে ফর্সা পা সিগারেটের আগুনে পুড়ে কালো বৃত্তের মতো হয়ে গেল। পা জ্বলে উঠতে সেদিকে চোখ ফেরালো প্রান্তিক। ভয়ঙ্কর জেদের দরুন পায়ের ওপর থেকে জ্বলন্ত সিগারেট সরালো না। প্রান্তিক বোঝার চেষ্টা করলো তার পা পুড়ছে বেশি নাকি মন পুড়ছে বেশি। অনুভব করলো মনের যন্ত্রণাদায়ক অনুভূতির কাছে পায়েরই সামান্য জ্বালা পোড়া যেন কিছুই না। তাহলে জ্বলে যাক পা, পুড়ে যাক মন, ছাই হয়ে যাক সব। আবারও লাইটার জ্বালালো। লাইটারের আগুনের সম্মুখে ভেসে উঠল রজনীর সেই ঘৃণা ভরা দৃষ্টি। এ দৃষ্টি সে কিছুতেই উপেক্ষা করতে পারছে না। লাইটারটা দূরে ছুঁড়ে মেরে দাঁত কিরমির করে খানিকটা পেছনে সরে এলো। পায়ের ওপর থেকে জ্বলন্ত সিগারেটটা পড়ে গেল। গর্জে উঠে বলল, ওয়াই রজনীগন্ধা, ওয়াই? কেন তুমি আমাকে হার্ট করছো? ইউ আর হার্টিং মি, ওয়াই? কি আছে তোমার ওই চোখে? আমি উন্মাদ হয়ে যাব, আমি পাগল হয়ে যাব তোমার ওই দৃষ্টির জন্য। শ্রাবণ বাইরে অপেক্ষা করছিল। আজ শ্রাবণ ঘুমায়নি। আজ প্রান্তিকের মুড খারাপ। প্রান্তিকের যেদিন মুড অফ থাকে প্রান্তিক ঘুমাতে পারে না, সেদিন শ্রাবণও ঘুমায় না। প্রান্তিক কী থেকে কি করে হুঁশ থাকে না। শ্রাবণ প্রান্তিকের পাশে পাশেই থাকে। পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে একদম নিঃস্বার্থ ভালোবাসা। শ্রাবণও তেমন। প্রান্তিকের প্রতি ভালোবাসায় কোনো স্বার্থ নেই। শ্রাবণ প্রান্তিকের রুমে প্রবেশ করে বলল, ভাই প্লিজ শান্ত হন। শ্রাবণ, গাড়ি বের কর। কোথায় যাবেন ভাই? কুয়াকাটা, হোটেল বুকিং দে 7 দিনের জন্য। প্রান্তিকের অভ্যাস আছে গভীর রাতে হুট করে গাড়ি নিয়ে বের হওয়ার। মধ্যরাতে গাড়ি নিয়ে প্রকৃতির খোলা হাওয়ায় মিশে যেতে তার ভালো লাগে। জাস্ট একটা 3/4 আর সাদা গোল গলা টি শার্ট পরে ব্যাগে কয়েকটা ড্রেস নিয়ে বের হয়ে গেল প্রান্তিক। সাথে শ্রাবণও আছে। রাতের নিস্তব্ধতায় গাড়ি চলছে। কালো কালারের একটা কার, জানালা খোলা। ড্রাইভ করছে প্রান্তিক। বেশ গম্ভীর মুডে আছে, সাথে সিগারেটও আছেই। শ্রাবণ বলল, ভাই ভাবি ছোট মানুষ না, বুঝে আপনাকে ভুল বুঝেছে, একটু সময় দিন, ঠিক হয়ে যাবে। আমার কাছে 1 সেকেন্ড সময় 1 যুগ সমান মনে হচ্ছে শ্রাবণ। ভাই ভাবির মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোথাও একটা, আর এই টাইমে ওই মেয়ে কল দিয়েই তো আরও প্রবলেম করলো। এইসব শালীর আমার পাইছে কি? হ্যাঁ, এদের জন্য আমার ঘরে আগুন লাগছে। আমি যাকে চাচ্ছি তাকে পাচ্ছি না, আর এদের চাচ্ছি না, এরা আমার পিছুই ছাড়ছে না। অঘটন তো কিছু না, একটু কিছু ঘটেই চলছে। যখনই রজনীগন্ধার সামনে এসব আপদ বিপদ তখনই ফোন দেয়। ভাল ভাই এদের ব্লক দিয়ে দেন। প্রান্তিক শ্রাবণের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কজনকে ব্লক দেব? ভাই ভাবি আপনার হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার দেখলে কি হবে? তার আগে অ্যানালগ ফোন কিনে চালাইতে হবে, বাটন ফোন। এদের সাথে তো আপনার কিছু নেই, কাউকে ভালোবাসেন না, তাহলে এরা ফোন দেয় কেন? আর এরা আমার এক্স গার্লফ্রেন্ড। আমি কাউকে ভালোবাসতে পারি নাই, তো একবার ডেট করছি জাস্ট, বাট আর ভাল লাগে নাই। যদিও আমি কাউকে সেধে কখনো ডাকি নাই, ওরাই প্রপোজ করেছে, না হয়ে এসেছে। রাজি না হলে বলেছে একদিন ডেট করে দেখো, ভালো না লাগলে ছেড়ে দাও। ভাল লাগে নাই তাই ছেড়ে এসেছি। 2 ঘন্টা 1 ঘন্টা 2 দিন 1 দিনের গার্লফ্রেন্ড, এরা নাথিং মাচ। ভুলেও যেন ভাবি এসব না জানে, জানলে খবর আছে আপনার। না জানানোটা কি ঠিক হবে? আমি আসলে আমার রিলেশনে লয়াল থাকতে চাই। লয়ালি থাকবেন, বাট মাঝে মাঝে অজানা জিনিস না জানানোই ভালো। এটা সম্পর্কের জন্যই ভাই, মাঝে মাঝে ভালোর জন্য মিথ্যা বললেও সমস্যা নেই। কেটে গিয়েছে 7 দিন। রজনী এর মাঝে 5 দিন কলেজে গিয়েছে, অথচ প্রান্তিককে দেখতে পায়নি একদিনও। মানুষটা কি হারিয়ে গেল? অদ্ভুত কোনো কারণে রজনীর আঁখি যুগল খুঁজে চলেছে 2 আঙুলের মাঝে জ্বলন্ত সিগারেট চেপে রাখা ভয়ঙ্কর ছেলেটাকে, যার চোখে কখনো অগ্নি থেকে আবার কখনো দুষ্টমি থাকে। সেদিন হসপিটালের ব্যবহারটা কি অনেক খারাপ হয়ে গিয়েছিল? অস্থিরতায় ভুগছে রজনী। যে মানুষটা সারাক্ষণ তার পিছে লেগে থাকে, বিগত 7 দিন তার দেখা নেই। আনমনেই প্রান্তিকের ওপর অভিমান হলো রজনীর। এই হলো ছেলেদের ভয়ঙ্কর ভালোবাসা। ইহকাল পরকাল সবকালেই পিছু ছাড়বে না। একদিন কয়টা কথা শোনানো হয়েছে, অমনি ভেঙে গিয়েছে। অদ্ভুত। আমি কেন ভাবছি ওই খারাপ মানুষটার কথা?
নিজ থেকে আপদ বিদায় হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। মাথা ঝাড়া দিয়ে প্রান্তিকের চিন্তা বের করে দিল রজনী। কলেজ থেকে ফেরার সময় শ্যামলা বর্ণের একটা ছেলে রজনীর দিকে ফোন ধরে রেখেছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।